লক্ষ্মীজি স্টুডিওর ধারাবাহিক আয়োজন লিও তলস্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে আনা কারেনিনার ৩৫তম পর্ব। আনা বাড়ি ফিরে দেখল ডলি আগেই এসে গেছে। সে এক দৃষ্টিতে ডলির চোখের দিকে তাকিয়ে রইল, যেন জানতে চাইল ভ্রনস্কির সঙ্গে তার কী কথা হয়েছে, কিন্তু মুখে কিছুই বলল না। শুধু বলল, ডিনারের সময় হয়েছে বলে মনে হচ্ছে। এখনো পর্যন্ত নিজেদের মধ্যে কোনো কথাবার্তাই ভালো করে হয়নি। আজকের সন্ধ্যার উপরে আমি ভরসা করে আছি। এখনই গিয়ে পোশাকটা বদলাতে হবে। তুমিও তো পোশাক বদলাবে। ওই সব বাড়িতে ঘুরে পোশাকগুলো নোংরা হয়ে গেছে। খুশি মনেই ডলি তার ঘরে চলে গেল। তার তো বদলাবার মতো কোনো পোশাকই নেই, কারণ সবচাইতে ভালো ফ্রকটাই সে পরেছে। তবু ডিনারের উপযোগী সাজসজ্জা দেখাবার জন্য সে দাসীকে দিয়ে ফ্রকটাকে ব্রুশ করিয়ে নিল। নতুন কপ ও বো পরল এবং চুলে একটা লেসের স্কার্ফ জড়িয়ে নিল। ৩ নম্বর গাউনটা পরে আনা ঘরে ঢুকতেই সে হেসে বলল, এই আমার সেরা সাজ। যেন নিজের জাঁকজমকের জন্য ক্ষমা প্রার্থনার ভঙ্গিতেই আনা বলল, হ্যাঁ, তোমার স্বাস্থ্য বেশ শৌখিন হয়েছে। তুমি এখানে আসায় অ্যালেক্সি খুবই খুশি হয়েছে। ভয় হচ্ছে সে বুঝি তোমার প্রেমেই পড়ে গেছে। খুব ক্লান্ত লাগছে না তো? ডিনারের আগে আলোচনা করার মতো সময় ছিল না। বসবার ঘরে ঢুকে তারা দেখল প্রিন্সেস বারবারা ও কালো কোট পরা লোকজনরা হাজির। ফ্রক কোট চড়িয়ে স্থপতিও হাজির। ভ্রনস্কি ডাক্তার ও নায়েবের সঙ্গে ডলির পরিচয় করিয়ে দিল। স্থপতির সঙ্গে পরিচয়টা হাসপাতালেই হয়েছিল। খানসামা এসে জানালো ডিনার তৈরি। মহিলারা উঠে পড়ল। স্কিয়াজকিকে আনা আর কেদি আপনার হাত ধরতে বলে সে ডলির হাতটা নিজের হাতে তুলে নিল। তুস্কেভিসকে কোনো রকম সুযোগ না দিয়েই ভেসেলভস্কি প্রিন্সেস বারবারাকে তার সঙ্গে যাবার আমন্ত্রণ জানালো। ফলে তুস্কেভিস, নায়েব ও ডাক্তারকে এককভাবে যেতে হলো। ডিনারের আয়োজন, খাবার ঘর, চীনামাটির বাসনপত্র, চাকর বাকর, মদ ও খাদ্যবস্তু সব কিছুতেই এ বাড়ির উপযোগী প্রাচুর্য ও জাঁকজমক তো আছেই। উপরন্তু দেখে মনে হলো এবারকার ব্যবস্থা যেন অন্য সব ব্যবস্থাকে হার মানিয়ে দিয়েছে। শুধুমাত্র আলোচনা পরিচালনার কাজ করেই আনা গৃহকর্ত্রীর ভূমিকাটি পালন করতে লাগলো। এত ভিন্ন ভিন্ন জীবিকার মানুষ একটা ছোট্ট টেবিলে সমবেত হয়েছে যে আলাপ আলোচনাকে সুষ্ঠুভাবে পরিচালনা করাও একটা শক্ত কাজ। নায়েব ও স্থপতি এই অপ্রয়োজনীয় বিলাসবাহুল্যে অভিভূত না হওয়ার চেষ্টা করেও অনেকক্ষণ আলোচনায় যোগ দিতেই পারল না। ডলি লক্ষ্য করল স্বাভাবিক কুশলতা ও সরলতার সঙ্গেই, এমনকি বেশ খুশি মেজাজেই আনা এই কর্তব্যটিকে সঠিকভাবেই পালন করে চলেছে। তুস্কেভিস ও ভেসলভস্কি কেমন করে নৌকা নিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছিল তা নিয়ে কথা হতেই তুস্কেভিস সেন্ট পিটার্সবুর্গের ইয়ট ক্লাবের সাম্প্রতিক নৌকাবাইজের প্রসঙ্গটি তুলল। ওদিকে আনা অপেক্ষা করতে লাগলো কতক্ষণে তারা থামবে আর সে ও স্থপতিকে ডেকে তার মুখ খোলাবে। স্কিয়াজকিকে দেখিয়ে আনা বলল, নিকোলাই ইভানোভিচ যখন এখানে আগেরবার এসেছিলেন তারপর থেকে এত বেশি কাজ হয়েছে দেখে তিনি অবাক হয়ে গেছেন। কিন্তু আমি তো রোজ বাড়িগুলো দেখতে যাই, তবু কাজের দ্রুত অগ্রগতি দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। হিজ এক্সেলেন্সির সঙ্গে কাজ করা খুব সহজ, স্থপতি হেসে বলল। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা একটা আলাদা ব্যাপার। কোনো কাজ করার আগেই পর্বত প্রমাণ কাগজপত্র লেখালেখি করতে হয়, আর কাউন্টের কাছে আমার বক্তব্য রাখি, তা নিয়ে আলোচনা হয়, তারপরেই শুরু হয়ে যায় কাজ। মার্কিন পদ্ধতি, স্কিয়াজকি হেসে বলল। হ্যাঁ, আমেরিকার লোকরা বুদ্ধিমানের মতো বাড়িঘর তৈরি করে। এবার শুরু হলো যুক্তরাষ্ট্রে ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গ।
এদিকে নায়েবকে চুপচাপ থাকতে দেখে আনা একটা নতুন প্রসঙ্গের অবতারণা করলো। সে ডলিকে জিজ্ঞাসা করলো, ফসল কাটার যন্ত্র কখনো দেখেছো? একটা যন্ত্র দেখে ফিরবার পথেই তো তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। আমিও আগে কখনো দেখিনি। ওতে কিভাবে কাজ হয়? ডলি শুধালো। কাঁচির মতো, একটা বোর্ডের সঙ্গে অনেকগুলো কাঁচি লাগানো, ওরকম আর কি। আংটি পরা সুন্দর দুই হাতে একটা ছুরি ও একটা কাঁটা তুলে আনা ব্যাপারটা দেখাতে লাগলো। তার এই কাজে কারো কোনো উপকার হচ্ছে না বুঝেও সে ব্যাপারটা বুঝিয়েই চলল। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভেসলভস্কি হেসে বলল, অনেকটা পেন্সিল কাটা ছুরির মতো। আনা ঈষৎ হাসল, কোনো জবাব দিল না। নায়েবকে জিজ্ঞাসা করলো, যন্ত্রটা যে কাঁচির মতো নয় সেটা কি ঠিক নয় কার্ল কিওদোরিস? জার্মান ভাষায় একটা মন্তব্য করে নায়েব যন্ত্রটার গঠন বুঝিয়ে বলতে লাগলো। স্কিয়াসকি বলল, ও যন্ত্রটাকে আটি বাঁধা হয় না। ভিয়েনা প্রদর্শনীতে আমি এমন সব যন্ত্র দেখেছিলাম যাতে তার দিয়ে আটিও বাঁধা যায়। এটার চাইতে সেগুলো অনেক লাভজনক। ডাক্তারটি রোগা মানুষ। আনা এবার তাকে বলল, বাসিলি সেমিওনিস, আমরা ভেবেছিলাম মাঠেই আপনাকে দেখতে পাবো। সেখানে গিয়েছিলেন কি? তা গিয়েছিলাম, কিন্তু আমি কেমন করে যেন হাওয়া হয়ে গিয়েছিলাম। একটু রসিকতা করার চেষ্টায় ডাক্তার বলল, তাহলে তো আপনার ভ্রমণটা খুবই ভালো হয়েছিল। চমৎকার। আর বৃদ্ধা মহিলাটি কেমন আছে? আশা করি তার রোগটা টাইফয়েড নয়। না, টাইফয়েড নয়, কিন্তু রোগটা খারাপের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। কি দুঃখের কথা, আনা বলল। এইভাবে কর্মচারীদের প্রতি যথেষ্ট সৌজন্য দেখাবার পরে আনা আবার অতিথিদের দিকে নজর দিল। না, টাইফয়েড নয়, কিন্তু রোগটা খারাপের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। কি দুঃখের কথা, আনা বলল। এইভাবে কর্মচারীদের প্রতি যথেষ্ট সৌজন্য দেখাবার পরে আনা আবার অতিথিদের দিকে নজর দিল। স্কিয়াসকি হো হো করে হেসে বলল, আনা আর্কেদিয়াভনা, আপনার বিবরণ মতো একটা যন্ত্র তৈরি করা খুবই শক্ত কাজ বলে আমার আশঙ্কা হচ্ছে। কিন্তু কেন? আনা হেসে শুধালো। তুস্কেভিচ বলল, কিন্তু আনা আর্কেদিয়াভনার স্থপতিবিদ্যার জ্ঞান বিস্ময়কর। তা ঠিক। গতকাল বাড়ির ভিত প্রকৃতি বিষয়ে তাকে আলোচনা করতে শুনেছি, তাই না? ভেসলভস্কি বলল। আনা বলল, এ ব্যাপারে এত কিছু দেখি ও শুনি যে এতে বিস্ময়ের কিছু নেই। বাড়িঘর কি মাল মশলা দিয়ে তৈরি হয় আপনারা যে তাও জানেন না, সেটা আমি জোর করেই বলতে পারি। ভ্রনস্কি আলোচনায় যোগ দিয়ে বলল, বলো তো ভেসলভস্কি, পাথরগুলোর গাঁথনি হয় কি দিয়ে? অবশ্যই সিমেন্ট দিয়ে। সাবাস। আর সিমেন্টটা কি জিনিস? এক ধরনের জগা খিচুড়ি, আঠার মতো। ভেসলভস্কির কথা শুনে সকলেই হো হো করে হেসে উঠল। ডাক্তার, স্থপতি ও নায়েবের গম্ভীর নীরবতা ছাড়া আর সকলেই অবিরাম বকে যেতে লাগলো। আলোচনা কখনো চলল সহজ মসৃণ পথে, কখনো বা ব্যক্তিগত হয়ে বেদনাময় সবলও দিল। এইরকম একটা আঘাতের প্রতিবাদে ডলি একসময় রেগে আগুন হয়ে উঠল। এইমাত্র স্কিয়াসকি লেভিনের নাম করে বলল যে তার বন্ধুর একটা অদ্ভুত ধারণা আছে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগে রাশিয়ার চাষ ব্যবস্থার ক্ষতি হবে। ভ্রনস্কি হেসে বলল, মাসিয়ে লেভিনের সঙ্গে পরিচয়ের সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমার মনে হয় যেসব যন্ত্রপাতির তিনি নিন্দা করেছেন সেগুলো তিনি চোখেও দেখেননি। যদি দেখে থাকেন ও পরীক্ষা করে থাকেন তো ভাষা ভাবেই তা করেছেন। আর তাও করেছেন আমাদের দেশি যন্ত্র, বিদেশ থেকে আমদানি করা মাল নয়। তাহলে তিনি তা কেমন করে বিচার করবেন? ভেসলভস্কি হেসে আনাকে বলল, একজন তুর্কির মতো বিচার আর কি। ডলি জ্বলে উঠল। তার বিচার শক্তির সপক্ষে আমি কিছু বলছি না, কিন্তু এটুকু বলতে পারি যে সে একজন উঁচু দরের সংস্কৃতিবান মানুষ। আর সে যদি এখানে উপস্থিত থাকতো তাহলে আপনাদের উচিত জবাব দিতে পারত। আমি সেটা পারলাম না। মিষ্টি হাসি হেসে স্কিয়াসকি বলে, তাকে আমি খুব ভালোবাসি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। যদি অন্যায় কিছু বলে থাকি তো ক্ষমা করবেন,
কিন্তু সে তো এ কথাও বলে যে জেমসদের পরিষদ ও আদালতও অপ্রয়োজন, আর সেসবে অংশ নিতেও সে নারাজ। একটা সুদৃশ্য কাচের গ্লাসে বরফ জল ঢালতে ঢালতে ভ্রন্সকি বলল, সেই চিরায়ত রুশ উদাসীনতা। কোনো বিশেষ সুবিধা যদি আমাদের ঘাড়ে কিছু দায়িত্ব চাপিয়ে দেয়, তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে চাই না, আর তাই সেই দায়িত্বকেই নিন্দা করি। ভ্রন্সকির উদ্ধত কথায় উত্তেজিত হয়ে ডলি বলল, দায়িত্ব বহনে তার চাইতে আন্তরিকতা সম্পন্ন আর কোনো লোকের কথা আমি তো অন্তত জানি না। এই কথার খোঁচা খেয়ে ভ্রন্সকি স্কিয়াস্কিকে দেখিয়ে বলল, নিকোলাই আইভানভিসকে ধন্যবাদ। ম্যাজিস্ট্রেট নির্বাচিত করে আমাকে যে সম্মান দেখানো হয়েছে, সেজন্য আমি কিন্তু একান্তভাবেই কৃতজ্ঞ। বিভিন্ন অধিবেশনে যোগ দিয়ে চাষি ও ঘোড়াদের ব্যাপারে নানাবিধ মামলার শুনানি মনোযোগ দিয়ে শুনতে আমার কিন্তু অন্য সব কাজের মতোই ভালো লাগে। যদি পরিষদের একজন সদস্য নির্বাচিত হই, তাহলে সেটাকেও আমি সম্মান বলেই মনে করব। ভূস্বামী হিসেবে যেসব সুযোগ সুবিধা আমি ভোগ করে থাকি, একমাত্র সেই পথেই তার প্রতিদান দেওয়া আমার পক্ষে সম্ভব। বড়ই দুর্ভাগ্যের কথা, দেশ শাসনের কাজে বড় বড় ভূস্বামীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা উচিত, সেটা কেউই বুঝতে পারে না। নিজের টেবিলে বসে ভ্রন্সকি যে এভাবে নিজের গুণকীর্তন করছে, এটা ডলির কাছে খুবই বিস্ময়কর লাগলো। তার মনে পড়ল, ঠিক এর উল্টো মতবাদে বিশ্বাসী হলেও লেভিন এই একই আত্মবিশ্বাসের সঙ্গে তার নিজের টেবিলে বসে নিজের মতটাকেই সত্য বলে জাহির করেছিল। তবু লেভিন তার প্রিয় বলেই সে তার পক্ষই গ্রহণ করল। স্কিয়াজকে জিজ্ঞাসা করল, তাহলে পরবর্তী অধিবেশনে তোমার উপর আমরা ভরসা রাখতে পারি তো কাউন্ট? ঠিক সময়ে বাড়ি থেকে বের হবে, যাতে 8 তারিখে সেখানে পৌঁছতে পারো। আমার ওখানেই প্রথম যাচ্ছ তো? আনা হেসে বলল, মাত্র 6 মাস হলো অ্যালেক্সি এখানে এসেছে। এর মধ্যেই সে 5টা কি 6টা প্রতিষ্ঠানের সদস্য হয়ে গেছে। পৃষ্ঠপোষক, ম্যাজিস্ট্রেট, প্রতিনিধি, জুরি অথবা কোনো না কোনো ঘোড়া সম্পর্কিত প্রতিষ্ঠানের সদস্য। এসব করতেই তো তার সব সময়টা কেটে যায়। আমার তো আশঙ্কা হয়, এত বেশি কাজ করতে হলে কাজটা নামে মাত্রই হয়ে থাকে। আচ্ছা নিকোলাই ইভানভিচ, আপনি কতগুলো প্রতিষ্ঠানের সদস্য? 20টা? না আরও বেশি? সেই স্কিয়াস্কিকে প্রশ্নটা করল। আনা হালকাভাবেই কথাটা বলল, কিন্তু তার স্বরে বিরক্তি ফুটে উঠল। সেটা ডলির নজরেও পড়ল। সে আরও লক্ষ্য করল, এই কথাবার্তার সময় ভ্রন্সকির মুখটা কঠিন ও গম্ভীর হয়ে উঠেছে। ডলি ভাবল, এইসব জনকল্যাণমূলক কাজকর্মের ব্যাপারে আনা ও ভ্রন্সকির মধ্যে ব্যক্তিগত মতের অমিল আছে। ডিনার শেষ হলে সকলে সমতল বেদিটার উপরে গেল। তারপর টেনিস খেলা চলল। স্কিয়াস্কি ও ভ্রন্সকি খুব ভালো খেলে, আর সবচাইতে খারাপ খেলে ভেসলভস্কি। সে খেলতে গিয়ে বড় বেশি উত্তেজিত হয়ে পড়ে। তার মুখে হাসি তামাশার খই ফুটতে থাকে। মহিলাদের অনুমতি নিয়ে অন্য পুরুষ মানুষদের মতো সেও কোটটা খুলে ফেলল। সাদা শার্ট পরে ঘামে চকচকে লাল মুখে সে যখন কোটময় তীর বেগে ছুটোছুটি করতে লাগলো, সে একটা মনে রাখবার মতো দৃশ্য। সেদিন রাতে বিছানায় চোখ বুজতেই ডলি একটি দৃশ্যই দেখতে পেল। ভেসলভস্কি টেনিস কোর্টে ছোটাছুটি করে ফিরছে। খেলাটা দেখতে ডলির মোটেই ভালো লাগেনি। টেনিস কোর্টে আনা ও ভেসলভস্কির মধ্যে যে পূর্বরাগের পালা চলছিল, কোনো ছেলে মেয়ে ছাড়াই বড়রা যেভাবে ছোটদের খেলা দেখছিল, ডলির মন তাতে সায় দিতে পারেনি। তবু শুধু সময় কাটাবার জন্য এবং অপরকে তার মনের ভাবটা বুঝতে না দেবার জন্য সেও মাঝে মাঝে খেলায় যোগ দিয়েছিল। সে এখানে এসেছিল 2 দিন থাকবার জন্য, কিন্তু সেদিন সন্ধ্যায় টেনিস খেলা চলবার সময় সে স্থির করে ফেলল পরদিনই চলে যাবে। সন্ধ্যায় চায়ের আসর ও রাতের বেলা নৌকো ভ্রমণের পরে নিজের ঘরে একলা হয়ে সে যেন অনেকটা স্বস্তি পেল। ফ্রকটা খুলে আসনে বসে সে তার পাতলা চুলে চিরুনি চালাতে লাগলো। তখন আনা এসে তার সঙ্গে কথা বলুক, এমন মেজাজ তার ছিল না। সে চাইছে নিজের চিন্তাতেই ডুবে থাকতে। ডলি সবে শুতে যাবে এমন সময় আনা এসে হাজির, পরনে একটা নেগলিজে। সারাদিনে অনেকবারই আনা তার সঙ্গে গোপনে কথা বলতে চেয়েছে, কিন্তু সুযোগ করে উঠতে পারেনি। মনে মনে বলেছে পরে হবে।
যখন একাকী থাকবো তখন কথা বলবো, আমার যে অনেক কথা বলবার আছে। এখন দুজনে একা হলেও আনা কথা খুঁজে পাচ্ছে না। জানালার পাশে বসে ডলের দিকে চোখ রেখে সে মনে মনে অফুরন্ত শক্তি সঞ্চয় করতে লাগলো, কিন্তু মুখ খুলতে পারল না। সেই মুহূর্তে তার মনে হলো যেন সব কিছুই বলা হয়ে গেছে। অপরাধীর মতো ডলের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে অবশেষে সে বলল, আচ্ছা, কিটি কেমন আছে? আমাকে সত্যি করে বলো ডলি, সে কি আমার উপর রাগ করেছে? রাগ না তো, ডলি হাসল। কিন্তু সে কি আমাকে ঘৃণা করে, তুচ্ছজ্ঞান করে? না না, কিন্তু তুমি তো বোঝো এসব জিনিস কেউ ক্ষমা করে না। মুখ ফিরিয়ে খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আনা বলল, হ্যাঁ আমি বুঝি, কিন্তু আমার তো কোনো দোষ ছিল না, কারো কোনো দোষ ছিল না। এই যে দোষ দেয়া, এর অর্থ কি? অন্য কিছু কি হতে পারত? বলো না, তুমি কি মনে করো? এটা কি সম্ভব যে তুমি স্তেভ এর স্ত্রী হতে না? আমি জানি না, কিন্তু আমাকে বলো। বলবো, কিন্তু কিটির কথা শেষ হয়নি। সে কি সুখী হয়েছে? সকলে তো বলে লেভিন একটি চমৎকার মানুষ। চমৎকার বললে ঠিক বলা হলো না, তার চাইতে ভালো লোক আমি দেখিনি। খুব খুশি হলাম, সত্যি খুশি হলাম। চমৎকার বলে ঠিক হলো না, কথাটা সে আরেকবার বলল। ডলি হাসল। কিন্তু তোমার কথা বলো, তোমার। আমার অনেক কথা বলার আছে। আমি তো কথা বলেছি। তাকে কি নামে ডাকবে ডলি ঠিক বুঝতে পারল না। কাউন্ট অথবা অ্যালেক্সি কিরিলিস, দুটো নামই কেমন বিশ্রী লাগলো। কথাটা আনাই জুড়ে দিল অ্যালেক্সির সঙ্গে। আমি জানি সে তোমার সঙ্গে কথা বলেছে, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি আমার সম্বন্ধে কী ভাবো, আমার জীবন সম্বন্ধে কী ভাবো? ঠিক ওভাবে তোমাকে আমি কি বলবো সত্যি আমি জানি না। কিন্তু তোমাকে বলতেই হবে। তুমি তো দেখছো আমাদের জীবনযাত্রা, কিন্তু ভুলে যেও না যে তুমি আমাদের দেখছো গ্রীষ্মকালে, যখন আমরা একা নই। বসন্তের গোড়ার দিকে আমরা এখানে এসেছি, আর তখন আমরা ছিলাম সম্পূর্ণ একা। আবারও তাই হব, আর তার চাইতে ভালো অবস্থা আমি চাই না। কিন্তু তাকে ছেড়ে আমি এখানে সম্পূর্ণ একা আছি। এ কথাটা ভেবে দেখো তো। তাই তো হবে। সব কিছু দেখে আমার মনে হচ্ছে তাই ঘটবে। অর্ধেক সময়ই তো বাইরে কাটবে। ডলির আরও কাছে এসে সে বসল। ডলি হয়তো আপত্তি করতে যাচ্ছিল, তাই তাকে বাধা দিয়ে আনা বলে উঠল, আমি তো আর তাকে আটকে রাখবো না, এখনও তা করি না। ঘোড়দৌড়, তার ঘোড়া দৌড়চ্ছে, তাকে সেখানে যেতে হবে। আমি তাতে খুব খুশি, কিন্তু আমার কথা ভাবো, আমার অবস্থা বোঝো। কিন্তু এসব কথা বলে কি হবে? সে হাসল। আচ্ছা, সে তোমাকে কি বলেছে? তিনি আমাকে যা বলেছেন আমিও তোমাকে তাই বলতে চাই। তার পক্ষ সমর্থন করাই আমার পক্ষে সহজ। আমরা দুজনে ভেবে পাচ্ছি না তুমি কেন করছো না, তুমি কেন পারছো না। ঠিক কি যে বলবে ডলি বুঝতে পারছে না। তুমি কেন চেষ্টা করছো না তোমার অবস্থাটা বদলাতে, আরও ভালো করতে? আমার মতামত তুমি জানো, তবু সম্ভব হলে তোমাদের বিয়ে করাই উচিত। তুমি কি জানো যে প্রিন্সেস বেটসি তেরস্কায়াই একমাত্র মহিলা যে পিতাজবুর্গে আমার সঙ্গে দেখা করতে এসেছিল? তুমি তাকে চেনো? অত্যন্ত বিশ্রীভাবে স্বামীকে ঠকিয়ে সে তুস্কেভিচের সঙ্গে ব্যাপার চালাচ্ছে। অথচ সেই আমাকে বলল, যতদিন আমার এই রীতি বহির্ভূত অবস্থা চলবে ততদিন সে আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। আহ আহ মনে করো না যে আমি তোমার তুলনা টানছি। তোমাকে আমি চিনি ভাই, কিন্তু কথাটা মনে না করে আমি পারলাম না। তারপর বলল, সে তোমাকে কি বলেছে? তিনি বললেন, তিনি কষ্ট পাচ্ছেন তোমার জন্য, তার নিজের জন্য। এটাকে তুমি স্বার্থপরতা বলতে পারো, কিন্তু এ স্বার্থপরতাই তো স্বাভাবিক ও মহৎ। তিনি চান নিজের মেয়েকে আইনসঙ্গতভাবেই নিজের করে পেতে, তোমার স্বামী হতে, তোমার উপর অধিকার অর্জন করতে। আমি নিজেকে যত বড় কৃতদাসী করে তুলেছি, কোনো স্ত্রী কোনো কৃতদাসী এর চাইতে বেশি দাসিত্ব স্বীকার করতে পারত? আনা বিষণ্ণ গলায় বলে উঠল।
কিন্তু সকলের আগে তিনি চান তোমার দুঃখের অবসান করতে। সেটা অসম্ভব। তারপরে সবচাইতে ন্যায্য কথা, তিনি চান তোমার সন্তানদের একটা উপাধি। কোন সন্তান? ডলির দিক থেকে চোখ ফিরিয়ে দৃষ্টিকে সংকুচিত করে আনা বলল, আনি এবং অন্য কেউ হলে তারা। তাকে নিশ্চিত থাকতে বলো যে আর হবে না। তুমি কি করে নিশ্চিত হচ্ছ? আর হবে না, কারণ আমি আর সন্তান চাই না। নিজে বিচলিত হওয়া সত্ত্বেও ডলির মুখে বিস্ময়, কৌতূহল ও আতঙ্কের যে ছায়া পড়ল তা দেখে আনা হেসে ফেলল। আমার অসুখের পর ডাক্তার আমাকে বুঝিয়ে বলেছে। অসম্ভব। চোখ বড় বড় করে ডলি চেঁচিয়ে বলল। তার কাছে এই সত্যের ফলাফল ও অমিত সিদ্ধান্তগুলো এতই ভয়ঙ্কর যে শোনা মাত্রই সে কথা বোঝা যায় না। দীর্ঘ সময় ধরে গভীরভাবে ভেবে দেখতে হয়। আসলে এই জিনিস তো সেও চেয়ে আসছে, কিন্তু আজ যখন সে জানল যে এ ধরনের ইচ্ছাও পূর্ণ হতে পারে, তখন সে ভীত হয়ে পড়েছে। সে বুঝতে পারল একটা খুব জটিল সমস্যার এটা একটা অতি সরল সমাধান। তাই তো অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে সে আনার দিকে তাকালো। এটা কি দুর্নীতি নয়? দীর্ঘ নীরবতার পরে শুধু এইটুকুই তার মুখ দিয়ে বের হলো। তা কেন? ভেবে দেখো, আমার সামনে দুটো বিকল্প আছে। আবার পেটে ছেলে আসা, আর তার অর্থই অসুস্থ হওয়া, অথবা স্বামীর বন্ধু ও সঙ্গী হওয়া। ঠিক আমার স্বামীর বেলায় যেমন। ইচ্ছা করেই একটা হালকা ভাষা সুরে আনা বলল। যে যুক্তিগুলো সে নিজেই নিজেকে শুনিয়ে এসেছে সেগুলোই আবার শুনতে পেয়ে ডলি বলল, তাই তো। তার মনের কথা বুঝতে পেরে আনা বলল, তোমার ও আরও অনেকের ইতস্তত করার কারণ থাকতে পারে, কিন্তু তুমি ভালো করে বুঝতে চেষ্টা করো, আমি তার স্ত্রী নই। ভালোবাসা যতদিন টিকে থাকবে ততদিনই সে আমাকে ভালোবাসবে। আচ্ছা, কি দিয়ে তার ভালোবাসাকে আমি নিরাপদ করতে পারি? এই দিয়ে। সে তার সাদা হাত দুখানি পেটের উপর রাখল। বিচলিত হলে যেমনটি হয়ে থাকে, ডলির মনের মধ্যে চিন্তা ও স্মৃতিগুলো অত্যন্ত দ্রুত চলাফেরা করতে লাগলো। সে ভাবল, স্তেবের ভালোবাসাকে আমি ধরে রাখতে পারিনি। অন্য একজনের জন্য সে আমাকে ছেড়ে গেছে। আবার যার জন্য সে আমাকে ছেড়েছিল, সুন্দরী ও হাসি খুশি হয়েও সে তাকে ধরে রাখতে পারেনি। অন্য আরেকজনের জন্য স্তেব তাকেও ছেড়েছে। আর আনা কি সত্যিই মনে করে যে এই পথে সে কাউন্ট ভ্রনস্কিকে আটকে রাখতে পারবে? তাই যদি সে ভেবে থাকে, তাহলে অচিরেই দেখতে পাবে যে তার চাইতে ভালো গাউন পরা ও অনেক বেশি আকর্ষণীয় চলনের মেয়ের অভাব নেই। তার সাদা বাহুযুগল খুবই সুন্দর, তার দেহ গঠনও মনোরম, কালো চুলের ফ্রেমে আটকানো তার গোলাপি মুখ। তা সত্ত্বেও ভ্রনস্কি তার চাইতেও মনোরমা নারীর সন্ধান পাবে, ঠিক যেমনটি পেয়েছে আমার দুঃখী বিরক্তিকর প্রিয় স্বামীবর। কিন্তু এসব কোনো কথাই ডলি আনাকে বলল না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সেটাকে অসম্মতির লক্ষণ মনে করে আনা আরও বেশি চেপে ধরল। তার ভাণ্ডারে এমন সব চোখা যুক্তি রয়েছে যাকে খণ্ডন করা যায় না। আনা বলল, তুমি বলছো এটা ভুল, কিন্তু তোমাকে তো যুক্তি মেনে চলতেই হবে। আমার অবস্থাটা তুমি ভুলে যাচ্ছ। কেমন করে আরও সন্তান আমি চাইব? যন্ত্রণার কথা আমি বলছি না, যন্ত্রণাকে আমি ভয় পাই না, কিন্তু ভেবে দেখো আমার সন্তানরা কি হবে? কতগুলি ভাগ্যহীন জীব যারা অন্যের পদবি বয়ে বেড়াবে। জন্মের দিন থেকেই তাদের বাবা মা ও জন্মের জন্য তারা লজ্জা পাবে। সেই জন্যই তো তোমার বিবাহ বিচ্ছেদ পাওয়া দরকার। কিন্তু আনা তার কথায় কান দিল না। যেসব যুক্তি সে অনেকবার নিজেকে বুঝিয়েছে, সেই যুক্তিকেই সে ভাষা দিতে চাইল। কতগুলো হতভাগ্য জীবকে পৃথিবীতে নিয়ে আসা থেকে নিজেকে বিরত রাখতে যদি আমার মনকে ব্যবহার না করি, তাহলে সে মন আমাকে দেয়া হয়েছে কেন? ডলির দিকে একবার তাকিয়ে কোনো রকম উত্তরের জন্য অপেক্ষা না করে সে আবার বলতে শুরু করলো, এইসব হতভাগ্য ছেলে মেয়েদের জন্য আমি চিরদিনই নিজেকে অপরাধী মনে করব। তারা যদি জন্ম না নেয়, তাহলে অন্তত ভাগ্যহীন তো হবে না। আর যদি ভাগ্যহীন হয়, তো সেজন্য
সব দোষ আমার। এই যুক্তি ডলি অনেকবার নিজেকে শুধিয়েছে, কিন্তু আজ তা শুনেও ঠিকমতো বুঝতে পারছে না যারা নেই তাদের জন্য আবার কেউ দোষী হয় কেমন করে। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তার আদরের ছেলে গ্রীষা যদি না জন্মাতো সেটা কি তার পক্ষে ভালো হতো? চিন্তাটা এতই অদ্ভুত ও অসঙ্গত যে মাথার মধ্যে ভিড় করে আসা এই উন্মাদ চিন্তাগুলোকে তাড়াতে সে বারবার মাথাটা নাড়াতে লাগলো। বিরক্তিতে মুখটা কুঁচকে সে বলল, আহ, কেন তা আমি জানি না, কিন্তু এ কাজ অবশ্যই অন্যায়। কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি কে আর আমি কে। তাছাড়া আনা বলল, তার যুক্তির অপার ঐশ্বর্য ও ডলির যুক্তির দীনতা সত্ত্বেও তার মনে হলো যে কাজটা অন্যায়। এই বড় কথাটা তোমাকে সব সময় মনে রাখতে হবে যে এখন আর তোমার অবস্থার সঙ্গে আমার অবস্থার তুলনা করা চলে না। তোমার সমস্যা হচ্ছে আমি আরও সন্তান চাই কিনা, আমার সমস্যা হচ্ছে কোনো সন্তানই আমি চাই কিনা। পার্থক্যটা প্রচণ্ড। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার অবস্থায় সন্তান কামনা করাটা অসম্ভব। ডলি কোনো প্রতিবাদ করল না। হঠাৎ সে বুঝতে পারল তাদের দুজনের মধ্যে এত বড় একটা ব্যবধান গড়ে উঠেছে যে কতগুলো বিশেষ সমস্যার ব্যাপারে তারা কোনোদিনই একমত হতে পারবে না, আর তাই তা নিয়ে আলোচনা না করাই ভালো। এই কারণেই তো সম্ভব হলে তোমার অবস্থার পরিবর্তন ঘটানো উচিত, ডলি বলল। দুঃখের সুরে আনা বলল, হ্যাঁ, সম্ভব হলে। বিবাহ বিচ্ছেদ কি সম্ভব নয়? আমি তো শুনেছি তোমার স্বামী এতে সম্মতি দেবে। ডলি, আয়নার মুখে বেদনার ছায়া দেখতে পেয়ে ডলি তাড়াতাড়ি বলে উঠল, ঠিক আছে, কিন্তু আমার ভয় হচ্ছে সমস্ত ব্যাপারটাকে তুমি বড় বেশি বিষণ্ণ দৃষ্টিতে দেখছো। আমি মোটেই না। আমি সব সময় হাসি খুশি ও সন্তুষ্ট। তুমি কি দেখোনি বেসেলভস্কির সঙ্গে? এ আলোচনা বন্ধ করতে ডলি বলে উঠল, যদি সত্যি কথা শুনতে চাও তো আমিও বলি, তোমার প্রতি ভেসলভস্কির চালচলন আমি পছন্দ করি না। ঘোড়ার ডিম। এতে শুধু অ্যালেক্সই বিরক্ত হয়। সে তো একটা ছেলে মানুষের মতো, সম্পূর্ণ আমার হাতের মুঠোয়। লক্ষ্য করলেই দেখবে তাকে নিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারি। সে তোমার গ্রীষার মতো। ডলি পুরনো বিষয়ে ফিরে গিয়ে সে হঠাৎই বলে উঠল, তুমি বললে যে সমস্ত ব্যাপারটাকেই আমি বড় বেশি বিষণ্ণ দৃষ্টিতে দেখছি। তুমি বুঝতে পারোনি, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আমি চাই মোটেই না দেখতে। আর আমি মনে করি দেখাই উচিত, যাতে সম্ভবপর সব কিছুই করা যায়। কি সম্ভব? কিছু না। তুমি বলছো অ্যালেক্সিকে আমার বিয়ে করা উচিত, আর আমি সে কথা ভাবছি না। মুখ লাল করে সে কথাটা আর একবার উচ্চারণ করল। সে উঠে দাঁড়ালো, ঘাড়টা পেছনে ঠেলে দিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলল, আর তারপরে থেমে থেমে ঘরময় পায়চারি করতে লাগলো। আমি সে কথা ভাবি না। এমন একটা দিন যায় না, একটা ঘন্টা যায় না যখন আমি সে কথা ভাবি না। আর সে কথা ভাবি বলেই নিজেকে তিরস্কার করি, কারণ এসব চিন্তা আমাকে পাগল করে দেবে। এসব কথা মনে এলে মরফিন ছাড়া আর ঘুমোতে পারি না। ঠিক আছে, আরও শান্তভাবে কথাটা নিয়ে আলোচনা করা যাক। সকলে বলে বিবাহ বিচ্ছেদ করে নাও। প্রথমত, সে আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদে রাজি হবে না। সে তো এখন কাউন্টেস লিডিয়া ইভানভনার হাতের মুঠোয়। আনা ঘরময় পায়চারি করছে, আর ডলি খাড়া হয়ে চেয়ারে বসে তার সঙ্গে তাল রাখতে মাথাটাকে এদিক থেকে ওদিকে ঘোরাচ্ছে। সে মৃদু স্বরে বলল, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। ধরো আমি চেষ্টা করলাম, তার অর্থ কী দাঁড়াবে? যে কথা সে মনে মনে হাজারবার ভেবেছে, ভাবতে ভাবতে মুখস্থ করে ফেলেছে, তাকেই প্রকাশ করতে গিয়ে সে বলতে লাগলো, তার অর্থ এই যে আমি তাকে ঘৃণা করি, অথচ স্বীকার করি যে তার প্রতি অন্যায় করেছি। এই ব্যাপারে সত্যিই সে উদার। সেই আমাকেই তাকে চিঠি লেখবার অসম্মানকে সহ্য করতে হবে। আচ্ছা, ধরা যাক বাধ্য হয়েই সে কাজটা আমি করলাম। উত্তর পাবো হয় একটা অপমানকর জবাব অথবা তার সম্মতি। তার সম্মতি তো পেলাম, কিন্তু আমার আমার ছেলে, তাকে তো আমার কাছে রাখবে না। যে বাবাকে আমি ত্যাগ করেছি তার কাছে থেকে সে বড় হবে, আমাকে ঘৃণা করতে শিখবে, অথবা বুঝতে চেষ্টা করবে।
আমি বিশ্বাস করি যে দুটি মানুষকে, সের্গেই ও অ্যালেক্সিকে আমি সমানভাবে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আনা ঘরের মাঝখানে ফিরে এলো, 2 হাত বুকে চেপে ধরে ডলির সামনে এসে দাঁড়ালো। সাদা নেগলিজেতে তাকে বিশেষ রকম লম্বা ও মহিমময়ী দেখাচ্ছে। মাথাটা নিচু করে ভিজে চকচকে চোখ তুলে সে বেড জ্যাকেট ও নাইট ক্যাপ পরা বেচারি ডলির দিকে তাকালো। ডলির সারা শরীর আবেগে কাঁপছে। একমাত্র এই দুজনকেই আমি ভালোবাসি। তারা একজন আরেকজন থেকে অনেক দূরে। তাদেরকে আমি একত্র করতে পারি না, অথচ সেটা নিয়েই আমার সমস্যা। তা যদি না পারি তো আর সব কিছুই বৃথা, বৃথা, একেবারেই বৃথা। কিন্তু যেমন করে হোক এ অবস্থার অবসান ঘটাতেই হবে। আর তাই এ নিয়ে আমি কথা বলতে পারি না, বলতে চাই না। মিনতি করছি, আমাকে বকো না, নিন্দা করো না। তোমরা এত পবিত্র যে আমার দুঃখ বুঝতেই পারো না। আনা এসে ডলির পাশে বসলো। তার হাতটা নিজের হাতে নিয়ে অপরাধীর মতো দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো। তুমি কি ভাবছো? আমার সম্পর্কে কি ভাবছো? আমাকে ঘৃণা করো না? কারো ঘৃণা আমার প্রাপ্য নয়। হতভাগিনী, এই আমার পরিচয়। যদি কেউ কোথাও ভাগ্যহীন থেকে থাকে সে এই আমি। বিড়বিড় করে বলতে বলতে মুখটা ফিরিয়ে আনা কান্নায় ভেঙে পড়ল। আনা চলে গেলে ডলি প্রার্থনা করে বিছানায় গেল। আনার সঙ্গে কথা বলবার সময় সমস্ত অন্তর দিয়ে সে তাকে করুণা করেছে, কিন্তু এখন আর তার কথা মনে আনলো না। আকর্ষণ ও আনন্দের নতুন পরিমণ্ডলে বাড়ির আর ছেলে মেয়েদের কথায় তার মনের মধ্যে ভিড় করে এলো। সে জগৎ তার কাছে এত প্রিয়, এতই মূল্যবান যে আর একটা দিনও সে জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবে না। স্থির করলো সকালেই সে চলে যাবে। এদিকে আনা নিজস্ব ছোট ঘরটায় ফিরে গিয়ে একটা মদের গ্লাস তুলে নিয়ে তাতে কয়েক ফোঁটা মরফিন মেশানো ওষুধ ঢাললো। সেটা খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর মনটা একটু শান্ত হলে শোবার ঘরে চলে গেল। সে ঘরে ঢুকতেই ভ্রন্সকি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। সে তো ডলির সঙ্গে অনেকটা সময় কাটিয়ে এসেছে, কাজেই তার সঙ্গে আনার যেসব কথা হয়েছে তার কোনো লক্ষণ আনার মুখে ফুটে উঠেছে কিনা সেটাই ভ্রন্সকি খুঁজতে লাগলো। কিন্তু সে মুখে সে কিছুই দেখতে পেল না। শুধু দেখতে পেল সেই রূপ যা দেখতে সে অভ্যস্ত। সে তাকে আজও মোহগ্রস্ত করে। দুজনের মধ্যে কি কথা হলো সে বিষয়ে কোনো প্রশ্ন করবার ইচ্ছা তার হলো না, কিন্তু সে আশা করে রইল যে আনা নিজে থেকেই সে কথা বলবে। সে শুধু এই কথাটুকুই বলল, আমি খুব খুশি যে তুমি ডলিকে পছন্দ করো। পছন্দ করো তো নাকি? আহা, তাকে তো আমি অনেক দিন থেকে চিনি। আমার বিশ্বাস সে খুবই ভালো মেয়ে। সে আশায় আমি খুব খুশি হয়েছি। ভ্রন্সকি আনার হাতটা ধরে সপ্রসন্ন দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে রইল। নিজের মতো করে সে দৃষ্টির ব্যাখ্যা করে আনাও তার দিকে তাকিয়ে হাসল। পরদিন সকালে আনা ও ভ্রন্সকির আপত্তি সত্ত্বেও ডলি চটে গেল। ছেঁড়া কোট ও গাড়োয়ানের টুপি মাথায়, লেভিনের কোচওয়ান, অসমান জোরের ঘোড়াসহ পুরনো গাড়িটাকে জোর কদমে ছুটিয়ে গাড়ি বারান্দার নিচ দিয়ে বেরিয়ে গেল। গাড়িটা যখন মাঠের ভিতর দিয়ে চলতে শুরু করলো তখন ডলি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভ্রন্সকিদের বাড়িতে কেমন লাগলো এই প্রশ্নটা বক্সের উপর আসীন লোকদের জিজ্ঞাসা করার আগেই কোচওয়ান নিজের থেকেই বলে উঠল, ওরা বড় লোক হলে কি হবে? ঘোড়াগুলোকে খেতে দিয়েছিল মাত্র 3 কুনকে জয়ী। মোরগ ডাকবার আগেই তো সেসব খেয়ে সাফ করে দিল। 3 কুনকেতে কি হয়? একবার গিললেই কাবার। এবছর তো জয়ের দাম 45 কোপেক। আমাদের বাড়িতে কারো ঘোড়া এলে আমরা যতটা খেতে পারে ততটাই দিয়ে থাকি। কিপ্টে জমিদার। করণিকটিও তার কথা সমর্থন করল। কিন্তু তাদের ঘোড়াগুলো কি তোমার পছন্দ হয়েছে? ডলি জিজ্ঞাসা করল। ভালো ঘোড়া, খায়ও ভালো, কিন্তু দারিয়া আলেকজান্দ্রাভনা, আমাকে যদি সুধান্ত বলি জায়গাটা বড় একঘেয়ে। জানি না আপনার কেমন লেগেছে। আমারও সেই মত। আচ্ছা, আমরা তো সন্ধ্যা নাগাদ বাড়ি পৌঁছে যাব। বাড়িতে পৌঁছে ডলি দেখল সেখানে সব কিছু ঠিক আছে, তার মনের মতো অবস্থাতেই আছে। সবিস্তারে সে সকলকে বলতে লাগলো তার ভ্রমণের কথা, সাদর অভ্যর্থনার কথা, ভ্রন্সকি পরিবারের প্রাচুর্যের কথা।
সেখানে সব কিছুই কেমন রুচিকর, খেলাধুলার আয়োজনও কত রকম। তাদের বিরুদ্ধে কাউকে সে একটা কথাও বলতে দিল না। সেখানে থাকতে মনের মধ্যে আপত্তি ও বিরূপতার যে অস্পষ্ট মনোভাব গড়ে উঠেছিল, সেটা সম্পূর্ণ ভুলে গিয়ে একান্ত আন্তরিকভাবে সে বলল, তারা যে কত ভালো, কত মনের মতো, সেটা বুঝতে হলে আনা ও ভ্রনস্কিকে ভালো করে জানা দরকার। এবার তাকে আমি অনেক ভালো করে চিনেছি। গ্রীষ্মের বাকি সময়টা এবং হেমন্তকালেরও কিছুটা সময় ভ্রনস্কি ও আনা সেই একই অবস্থায় কাটিয়ে দিল। বিবাহ বিচ্ছেদ পাবার ব্যাপারে কোনো ব্যবস্থাই নিল না। দুজনেই একমত হলো যে তারা দূরে কোথাও বেড়াতে যাবে না। কিন্তু গ্রামে তারা যতই একা একা কাটাতে লাগলো, বিশেষ করে হেমন্তকালে যখন কোনো অতিথিও তাদের বাড়িতে এলো না, ততই তারা স্পষ্ট বুঝতে পারলো যে এরকম একটা জীবন তারা দীর্ঘদিন সহ্য করতে পারবে না। এর পরিবর্তন ঘটাতেই হবে। দেখে মনে হতে পারে যে তাদের জীবনে চাইবার মতো বাকি কিছুই নেই। তাদের কোনো অভাব নেই, তারা বেশ ভালো আছে, তাদের একটি সন্তান আছে, আর তারা দুজনেই নানা কাজে ব্যস্ত। বাড়িতে কোনো অতিথি না থাকলে আনা প্রসাধনেই অনেক সময় ব্যয় করে। সে পড়াশোনাতেও মন দিয়েছে। জনপ্রিয় উপন্যাস ও সাম্প্রতিক প্রকাশিত অন্য সব বই পড়ে। বিদেশি সংবাদপত্রে ও সাময়িক পত্রিকায় প্রশংসিত বইগুলো সে আনিয়ে নেয়। তাছাড়া যেসব বিষয়ে ভ্রনস্কির আগ্রহ, সেসব বিষয়ের বই ও সাময়িক পত্রিকাও সে মনোযোগ দিয়ে পড়ে। তার জ্ঞান ও স্মৃতিশক্তির বহর দেখে ভ্রনস্কিও অবাক হয়ে যায়। তাছাড়া আছে হাসপাতালের কাজ। সেখানকার কাজের অনেক উন্নতি সে ঘটিয়েছে। কিন্তু সে সবচাইতে বেশি ব্যস্ত থাকে নিজেকে নিয়ে, নিজের চেহারা নিয়ে। যাতে সে ভ্রনস্কির কাছে আদরণীয় হয়ে থাকতে পারে, তার জন্য ভ্রনস্কি যে ত্যাগ স্বীকার করেছে সে ক্ষতিপূরণ করে দিতে পারবে। তাকে সুখী করবার, তার সেবা করবার বাসনায় আনা যেভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাতে ভ্রনস্কিও খুব খুশি হয়েছে। অবশ্য সঙ্গে সঙ্গে যে প্রেমের জালে আনা তাকে জড়াতে চাইছে, তাকে দূরে সরিয়ে রাখতেও সে চেষ্টা চলছে। এইভাবে যত দিন কাটছে, যতই সে বুঝতে পারছে যে এই জালে সে নিজেকে জড়িয়ে ফেলছে, ততই তার হাত থেকে মুক্তি লাভের বাসনা তার মধ্যে তীব্রতর হয়ে উঠেছে। মুক্তি লাভের এই বাসনা যদি ক্রমাগত না বাড়ত, কোনো সভা উপলক্ষে অথবা ঘোড়দৌড়ের জন্য যখনই তাকে শহরে যেতে হয়, তখনই যদি এইসব অপ্রীতিকর দৃশ্যের অবতারণা না হতো, তাহলে তো এই জীবনটাকে নিয়েই ভ্রনস্কি পরিপূর্ণ সুখে কাটিয়ে দিতে পারত। রুশ আভিজাত্যের মূল ভিত্তি যে ধনী জমিদার শ্রেণী, তাদেরই একজনের ভূমিকাকেই সে জীবনে বেছে নিয়েছে। আর 6 মাস ধরে সেই ভূমিকা পালন করে সে ক্রমবর্ধমান সুখেই বাস করছে। কাজকর্মে যত বেশি উন্নতি হচ্ছে, ততই সে তার মধ্যে ডুবে আছে। হাসপাতাল, যন্ত্রপাতি, সুইজারল্যান্ড থেকে আনা ভালো জাতের গরু, এসবের পেছনে প্রচুর ব্যয় হলেও তার দৃঢ় বিশ্বাস যে এর ফলে তার সম্পত্তি হ্রাস না পেয়ে বরং বেড়েই চলেছে। অক্টোবর মাসে কাসিন গুরবানিয়াতে নির্বাচন হওয়ার কথা। ভ্রনস্কি, স্কিয়াস্কি, কোজনেশেভ ও অবলন্স্কিদের সেখানে জমিদারি আছে। লেভিনেরও কিছু জমি সেখানে রয়েছে। নানা কারণে এই নির্বাচনের দিকে সকলেরই দৃষ্টি আকৃষ্ট হলো। অনেক আলোচনা শুরু হলো, অনেক প্রস্তুতি চলতে লাগলো। মস্কো ও সেন্ট পিটার্সবুর্গ থেকে লোক এসে এতে যোগ দিল। যেসব রুশ ভদ্রলোক বিদেশে থাকে তারা সাধারণত এসব নির্বাচনে আসে না, কিন্তু এবার তারাও এলো। ভ্রনস্কি অনেকদিন আগেই স্কিয়াস্কিকে কথা দিয়েছিল যে সে নির্বাচনে যোগ দেবে, কাজেই স্কিয়াস্কিও যথাসময়ে এসে হাজির হলো। যাত্রার প্রাককালে এই নিয়ে ভ্রনস্কি ও আনার মধ্যে প্রায় ঝগড়া বাঁধবার উপক্রম হয়েছিল। হেমন্তকাল গ্রামাঞ্চলে বছরের সবচাইতে একঘেয়ে ও নিরানন্দ দিন। একটা যুদ্ধের আশঙ্কা করে ভ্রনস্কি এমন নিস্পৃহভাবে তার যাত্রার কথা হঠাৎ ঘোষণা করে বসল, যেরকমটা সে সাধারণত করে না। কিন্তু আনা যখন শান্তভাবেই খবরটা মেনে নিল এবং শুধু জিজ্ঞাসা করলো সে কবে ফিরবে, তখন ভ্রনস্কি অবাক হয়ে গেল। তার এই শান্ত ভাবটা বুঝতে না পেরে ভ্রনস্কি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আনাও তাকে দেখে হাসতে লাগলো। আশা করি তোমার খুব একা লাগবে না, ভ্রনস্কি বলল। আশা করি না, আনা বলল। গতকালই পতিয়ের থেকে এক বাক্স বই এসেছে। না, আমার মোটেই নিঃসঙ্গ লাগবে না।
ভ্রনস্কি ভাবল ও যদি ইচ্ছা করে এই সুরে কথা বলে থাকে তো ভালোই, না হলে তো সেই পুরনো নাটকের সূত্রপাত হতো। আর তাই কোনো রকম কথা না বাড়িয়ে সে নির্বাচনে যোগ দিতে চলে গেল। খোলাখুলিভাবে একটা মীমাংসায় না এসে এই ভ্রনস্কি প্রথম আনার কাছ থেকে ছাড়া পেল। একদিকে এতে তার অস্বস্তি বাড়ল, আবার অন্যদিকে এটা তার পক্ষে ভালোই হলো। প্রথম প্রথম আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা অস্পষ্টতা ও না বলা কথা তো থাকবেই, কিন্তু শীঘ্রই তাতে অভ্যস্ত হয়ে উঠবে। যেভাবেই হোক আমার পক্ষে যা কিছু দেয় সবই সে পাবে, সব কিছু, শুধু আমার পৌরুষের স্বাধীনতা ছাড়া। কিটির প্রসব উপলক্ষে সেপ্টেম্বর মাসে লেভিন মস্কো গিয়েছিল। একটি মাস সেখানে সে চুপচাপ বসেছিল। এমন সময় কুজনিশেভ কাশিন গুরবানিয়াতে যাবার জন্য প্রস্তুত হতে লাগলো। সেখানে তার জমিদারি আছে, আর নির্বাচনে সে সক্রিয় অংশগ্রহণও করেছে। সেলেজনেভ ওয়েস্ট এ লেভিনের একটি ভোট আছে, তাই কুজনিশেভ লেভিনকেও যেতে বলল। ভোট ছাড়াও যে বোন বিদেশে থাকে তার জমিদারির ব্যাপারেও কাশিনে তার কিছু জরুরি কাজ ছিল। লেভিন যাবে কিনা মনস্থির করতে পারছিল না, কিন্তু কিটি যখন দেখল যে মস্কোতে সে মনমরা হয়ে আছে, তখন সেই তাকে যাবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো এবং তাকে না জানিয়েই এমন একটা পোশাকের অর্ডার দিল যা সাধারণত সম্ভ্রান্ত লোকরাই পরে থাকে। পোশাকটা বানাতে খরচ পড়ল ৮০ রুবল, আর এই ৮০ রুবলই পাল্লাটাকে যাওয়ার সপক্ষে ভারী করে তুলল। লেভিন কাশিন চলে গেল, সভা সমিতিতে যোগ দিল এবং বোনের সম্পত্তির বিলি ব্যবস্থা করতেই প্রথম ৬টা দিন কেটে গেল। কিন্তু কোনো সন্তোষজনক ব্যবস্থাই সে করে উঠতে পারল না। সব মার্শালরাই নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় সে ছোটোখাটো কাজগুলোও করতে পারল না। যাই হোক, বিয়ের পর থেকে লেভিনের পরিবর্তন হয়েছে। এখন সে আগের চাইতে ধৈর্যশীল হয়েছে। কাজেই নির্বাচনের এইসব ব্যবস্থার অর্থ ঠিক বুঝতে না পারলেও সে এই বলে নিজেকে বোঝালো যে সম্পূর্ণ ছবিটা না দেখা পর্যন্ত কিছুই বোঝা যাবে না, আর এসবের নিশ্চয় যথেষ্ট কারণ আছে। কাজেই সে সাধ্যমতো মেজাজ ঠিক রেখে চলতে চেষ্টা করল। অধিবেশন এবং ভোটের ব্যাপারেও কোনো রকম বিচার বিতর্ক না করে এসবের শ্রদ্ধেয় ব্যক্তিরা এত পরিশ্রম ও উৎসাহের সঙ্গে যে কাজে আত্মনিয়োগ করেছে তাকে সাধ্যমতো বুঝতে চেষ্টা করল। বিয়ের আগের যেসব বিষয়কে তুচ্ছ বলে মনে করত, বিয়ের পরে সেগুলোই তার কাছে অনেক বেশি নতুন গুরুত্ব হয়ে দেখা দিয়েছে। তাই সে ভাবল যে এই নির্বাচনের ব্যাপারেও নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে, আর সেটাই সে খুঁজে বের করতে চেষ্টা করল। কুজনিশেভও সমস্ত ব্যাপারটা তাকে বেশ ভালো করে বুঝিয়ে বলল। গির্জায় গিয়েও লেভিন অন্য সকলের দেখাদেখি হাত তুলল এবং গভর্নর তাকে যা যা করতে বলল সব কিছুই করবে বলে এক ভয়ঙ্কর শপথ নিয়ে ফেলল। গির্জার অনুষ্ঠান লেভিনকে সবসময়ই অভিভূত করে। এক্ষেত্রে ক্রুশকে চুম্বন করো, এই কথাগুলো বলবার সময় চারিদিকে তাকিয়ে সে যখন দেখল যে যুবক ও বৃদ্ধ সব ভদ্রলোকেরাই কথাগুলো উচ্চারণ করছে, তখন সে খুবই অভিভূত হয়ে পড়ল। দ্বিতীয় ও তৃতীয় দিনে আলোচনা হলো আর্থিক ব্যবস্থা ও মেয়েদের স্কুল নিয়ে। কুজনিশেভ তাকে বলল যে এ ব্যাপারগুলো মোটেই গুরুত্বপূর্ণ নয়, তাই লেভিন তাতে যোগ না দিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকল। চতুর্থ দিনে গভর্নরের টেবিলে গুরবানিয়ার তহবিলের হিসাব পরীক্ষার সময়ই নতুন ও পুরনো দলের মধ্যে প্রথম সংঘর্ষ বাধল। হিসাব পরীক্ষার ভারপ্রাপ্ত কমিশন সবাই ঘোষণা করল যে তহবিল যথাযথই আছে। ফলে গুরবানিয়ার মার্শাল উঠে দাঁড়িয়ে সকলকে ধন্যবাদ জানালো। এমন সময় কুজনিশেভের দলের একজন লোক দাঁড়িয়ে বলল যে মার্শালের পক্ষে অসম্মানকর মনে হবে মনে করে কমিশন মোটেই হিসাব পরীক্ষা করেননি বলে সে শুনেছে। এই নিয়ে অনেকক্ষণ ধরে বাদানুবাদ চলল, কিন্তু কিছুই সিদ্ধান্ত হলো না। সকলকে এত বেশি কথা বলতে দেখে লেভিন অবাক হয়ে গেল। বিশেষ করে সে যখন কুজনিশেভের কাছে জানতে চাইল সত্যি সত্যি তহবিল তসরুফ হয়েছে কিনা, তখন সে জবাব পেল, আরে না, লোকটি খুবই সৎ, কিন্তু এই যে সব কিছুই পুরনো পারিবারিক প্রথায় চালাবার ব্যবস্থা, সেটারই অবসান ঘটাবার দিন আজ এসেছে। ওয়েস্ট মার্শালদের নির্বাচন হলো পঞ্চম দিনে। কতগুলো ওয়েস্টে যেন এ নিয়ে ঝড় বয়ে গেল। সেলেজনেভ ওয়েস্ট থেকে স্কিয়াসকি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলো। কোনো ভোট গ্রহণ হলো না। এই উপলক্ষে সেদিন সন্ধ্যায়
সে একটি ডিনারের আয়োজন করল। ষষ্ঠ দিনটি গুরবানিয়া মার্শালদের নির্বাচনের জন্য নির্দিষ্ট ছিল। নানা রকম বেশবাসে সজ্জিত হয়ে ভদ্রজনেরা ছোট বড় সবগুলো ঘরেই ভিড় জমিয়েছে। শুধু এই দিনটির জন্যই অনেকে এসেছে। যেসব পরিচিত লোকদের মধ্যে অনেক বছর ধরে দেখা হয়নি তারাও এসে মিলিত হয়েছে। কেউ এসেছে ক্রিমিয়া থেকে, কেউ বা সেন্ট পিটার্সবুর্গ থেকে, কেউ বিদেশ থেকে। জারের প্রতিকৃতির নিচে গভর্নরের টেবিল থেকে বক্তৃতা হচ্ছে। কিছু কিছু বুঝলেও লেভিন তার সবটা বুঝতে পারল না। কিছু কিছু প্রশ্ন তার মনে জেগেছে, সেগুলো জিজ্ঞাসা করতে যাবে এমন সময় হঠাৎ সকলেই কথা বলতে শুরু করলো। তারপর বড় হলের দিকে ছুটল। ওটা কি? কি? কে? এখানে? কার জায়গা? কি আপত্তি? কোনো অধিকার নেই। ফ্লেরফকে ভোট দিতে দেবে না। তার বিচার চলছে তো কি হয়েছে? এভাবে চললে তো কাউকেই ভোট দিতে দেওয়া হয় না। এটা তো জালিয়াতি, আইন। এমনি সব চিৎকার চেঁচামেচি লেভিনের কানে এলো। যেন কোনো কিছু হারিয়ে ফেলবে এমনইভাবে সকলে ছুটে গেল। সেও তাদের দলে যোগ দিল। বড় হলে গিয়ে ভিড়ের ধাক্কায় সেও গিয়ে গভর্নরের টেবিলের কাছে হাজির হলো। সেখানে তখন স্কিয়াস্কি, স্নেতকভ ও অন্য সব নেতারা গরম হয়ে কথা কাটাকাটি করছে। লেভিন বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তার পাশেই এক ভদ্রলোক ভোঁস করে নিঃশ্বাস ফেলছে। অন্য পাশে একজন অনবরত জুতা খসখস করছে, ফলে সে ভালো করে শুনতে পাচ্ছে না। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে শোনা যাচ্ছে শুধু মার্শালদের নরম গলা, কটুভাষী লোকটির চিৎকার আর স্কিয়াস্কির কথা। সে এইটুকুই বুঝতে পারল যে সকলেই আইনের একটি বিষয় নিয়ে তর্ক জুড়ে দিয়েছে, আর সে বিষয়টি হলো বিচারাধীন ব্যক্তি কথাটার প্রকৃত ব্যাখ্যা কি। জনতা কোজনিসেভকে এগিয়ে যাবার পথ করে দিল। টেবিলে পৌঁছে সে বলল, এ ব্যাপারে বিধান কি বলে সেটাই আগে জানা দরকার। সচিব তখন সংশ্লিষ্ট বিধানটি তাকে এনে দিল। তাতে লেখা আছে, কোনো রকম মতবিরোধ দেখা দিলে ব্যাপারটা ভোটে দিতে হবে। ধারাটিকে সোচ্চারে পড়া শেষ করে কোজনিসেভ সেটার ব্যাখ্যা শুরু করলো। এমন সময় কলপ লাগানো গোঁফ ও আটো ইউনিফর্ম পরা ঘাড়ে গর্দানে মজবুত জনৈক জমিদার তাকে বাধা দিল। টেবিলে এসে হাতের আংটি দিয়ে টেবিলে একটা থাপ্পড় মেরে সে চেঁচিয়ে বলল, ভোট? এসব বাজে বকুনির কোনো অর্থ হয় না। ভোট হলেই সব মীমাংসা হয়ে যাবে। এই সময় আরও অনেকের গলা যোগ হলো, কিন্তু আংটি পরা ভদ্রলোকের রাগ উত্তরোত্তর বাড়তে লাগলো, আর তার গলা ক্রমেই চড়তে লাগলো। কিন্তু সে যে কি করতে চায় তা কেউ বুঝতে পারছে না। আসলে কোজনিসেভ যে প্রস্তাব করেছে সেও তাই বলছে, কিন্তু যেহেতু সে কোজনিসেভ ও তার দলকে ঘৃণা করে তাই এত চেঁচামেচি। চিৎকার চেঁচামেচি ক্রমে এমন হট্টগোলে পরিণত হলো যে মার্শাল চিৎকার করে তাদের থামতে বলল। ভোট, ভোট। যে কোনো ভদ্রলোক এটা বোঝে। আমরা রক্ত দিচ্ছি। সম্রাট আমাদের কাজের ভার দিয়েছেন। মার্শালের কথা আমরা মানব না। ওটা অবান্তর কথা। ভোট নিন। চারিদিক থেকেই ক্রুদ্ধ চিৎকার উঠতে লাগলো। চোখ ও মুখ হয়ে উঠল আরো হিংস্র। তাতে লেখা নির্মম ঘৃণা। কি হচ্ছে লেভিন কিছুই বুঝতে পারছে না। প্লেরবের ব্যাপারে ভোট হবে কিনা এ নিয়ে এত হুলস্থুল হচ্ছে দেখে সে অবাক হয়ে গেল। কোজনিসেভ পরে তাকে বুঝিয়ে দিলেও আসল যুক্তি শৃঙ্খলা সেই মুহূর্তেই লেভিন ভুলে গিয়েছিল। জনকল্যাণের জন্য গুরবানিয়া মার্শালের পরিবর্তন দরকার। সেই পরিবর্তন ঘটানোর জন্য তাদের সংখ্যাগরিষ্ঠতা দরকার। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ফ্লেরবের ভোট দরকার, আর ফ্লেরবের ভোটাধিকার স্বীকৃত হবার জন্য তাদের পক্ষে আইনের ব্যাখ্যা দরকার। কথা শেষ করে কোজনিসেভ বলেছিল, একটা ভোটেই সবকিছু মীমাংসা হয়ে যেতে পারে। জনকল্যাণের জন্য কাজ করবার ইচ্ছা থাকলে আটঘাট বেঁধে কাজ করা উচিত। এই কথাটা ভুলে গিয়েছিল বলেই এইসব অতি শ্রদ্ধেয় ভদ্রজনদের এ ধরনের অশোভন রাগারাগি দেখে লেভিনের মন খারাপ হয়ে গেল। এই অপ্রীতিকর অবস্থাকে এড়িয়ে যাবার জন্যই আলোচনা শেষ হবার আগেই সে ঘর থেকে বেরিয়ে জলখাবারের ঘরে চলে গেল। সপক্ষে 126, বিপক্ষে 98, সচিব আধো আধো গলায় ঘোষণা করল। তারপরেই হাসির ঢেউ উঠল। ভোট বাক্সে একটা বোতাম ও দুটো বাদাম পাওয়া গেছে। ফ্লেরবের ভোটাধিকার স্বীকৃত হয়েছে। নতুন দলই জিতেছে। ক্রমেই সেই গুরুগম্ভীর মুহূর্তটি এলো।
এখনই শুরু নির্বাচন। উভয় শিবিরের নেতারাই আঙ্গুল গুনে যার যার সাফল্যের হিসাব নিকাশ শুরু করলো। ফ্লেরবের ভোটাধিকার নিয়ে আলোচনার ফলে নতুন দলের যে একটা ভোট বাড়ল তাই নয়, তারা হাতে কিছুটা সময়ও পেয়ে গেল। আর সেই সুযোগে তাদের যে তিনজন সমর্থককে পুরনো দল কারসাজি করে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছিল তাদেরও ফিরিয়ে আনতে পারল। স্নেতকভ এর লোকরা তাদের দুজনকে মদ খাইয়ে বুঁদ করে রেখেছিল, আর তৃতীয় জনের ইউনিফর্মটাই খুলে নিয়েছিল। কিছুটা সময় হাতে পেয়ে নতুন দল লোকজন সহ গাড়ি পাঠিয়ে একজনকে নতুন করে ইউনিফর্ম পরিয়ে এবং দুই মাতালের একজনকে এনে হাজির করলো। স্ক্যাসকির এক চামচে এসে জানালো, একজনকে এনে মদে ডুবিয়ে রেখেছি, তাকে দিয়ে কাজ চলে যাবে। মাথা নেড়ে স্ক্যাসকি জিজ্ঞাসা করলো, একদম মাতাল হয়নি তো? দুই পায়ে দাঁড়াতে পারবে তো? তা পারবে, তাকত ঠিকই আছে। অবশ্য আবার যদি মদে না চুবিয়ে দেয়। আমি তো ওয়েটারকে সাবধান করে দিয়েছি, কোনো অবস্থাতেই আর এক ফোঁটাও নয়। ধন্যবাদ সকলকে আজকের পর্বটা শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। আগের 34টি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।